এইবার আমরা দেখব পিনিয়াল গ্ল্যান্ড। তো পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে কি বলেছে? দ্য পিনিয়াল গ্ল্যান্ড ইজ লোকেটেড অন দ্য ডর্সাল সাইড অফ ফোর ব্রেন। তো ব্রেনের বেশ কয়েকটা ভাগ আছে আমরা জানি, হচ্ছে হাইন্ড ব্রেন, মিড ব্রেন, ফোর ব্রেন। তো ফোর ব্রেনের কোথায় আছে? ডর্সাল সাইডে রয়েছে। তারপরে কি বলেছে? পিনিয়াল সিক্রেটস হরমোন। এবার যেটা ইম্পর্টেন্ট, যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেট হয়? মেলাটোনিন। তো এখানে কনফিউজ করলে হবে না, মেলানিন অন্য জিনিস, মেলাটোনিন আবার অন্য জিনিস, দুটোর মধ্যে কিন্তু কনফিউজ করো না। পিনিয়াল গ্ল্যান্ড কি? মেলাটোনিন। মেলাটোনিনের কাজ কি? এটাকে মেনলি বলা হয় যে ডাইউর্নাল হরমোন। তার মানে কি? এরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের 24 ঘন্টার যে রিদমিক সাইকেল রয়েছে বডির। অর্থাৎ তোমরা দেখবে, খেয়াল করবে, তোমরা যদি কেউ যে যার যেরকম সাইকেল থাকে, কেউ যদি রাত 10টায় ঘুমায় রেগুলারলি, তো 10টা বাজলে তার আপনি ঘুম পাবে। কেউ যদি রাত্রে জাগার অভ্যেস থাকে রেগুলারলি, ধরো 1টা-2টোর দিকে ঘুমায় রাত্রেবেলা, তাহলে তার 10টায় ঘুম পাবে না, 1টা-2টোর দিকেই ঘুম পাবে। আবার কেউ রেগুলারলি যখন উঠছে, কেউ যদি 8টায় ওঠা অভ্যাস থাকে, তার 8টাতেই ঘুম ভাঙবে, 6টায় ডাকলে কিন্তু তার ঘুম ভাঙবে না। আবার কারোর যদি ভোরে ওঠার অভ্যেস থাকে, তো ভোরেই ঘুম ভাঙবে। তো এই যে সাইকেলটা বিভিন্ন জনের আলাদা আলাদা হয়, যে যার যেরকম অভ্যেস। তো এই সাইকেলটা মেনটেন করে কে? মেলাটোনিন। অর্থাৎ 24 আওয়ার রিদম যেই রয়েছে আমাদের বডির, সেটা মেনটেন করছে মেলাটোনিন। ফর এক্সাম্পল, ইট হেল্পস মেনটেনিং দ্য নর্মাল রিদম স্লিপ ওয়েক সাইকেল, যেটা আমি বললাম, ঘুমানোর সাইকেল দিয়ে আমিও এক্সাম্পলটা দিলাম। তারপর হচ্ছে বডি টেম্পারেচার। তারপরে আর কী করছি? ইন অ্যাডিশন, মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্স মেটাবলিজম, পিগমেন্টেশন। মেটাবলিজম মানে বুঝতেই পারছো, আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের রিয়াকশান হচ্ছে, মেটাবলিজম, পিগমেন্টেশন। অর্থাৎ পিগমেন্টেশন মানে কি? পিগমেন্টেশন মানে হচ্ছে, এইবার আসছে পিগমেন্টেশন মানে হচ্ছে এখানে মেলানিনের কথা আসছে। তো মেলানিন কতটা ক্ষরণ হবে, অর্থাৎ যার বেশি মেলানিন ক্ষরণ হচ্ছে সে বেশি একটু ডার্ক স্কিন হবে, যার কম মেলানিন ক্ষরণ হচ্ছে সে একটু ফেয়ার স্কিন হবে। তো এইরকম। তারপরে কি বলেছে? মেনস্ট্রুয়েশন সাইকেলেও বড় ভূমিকা পালন করে। আর কি? ডিফেন্স ক্যাপাবিলিটি। তো পিনিয়াল গ্ল্যান্ডের কিন্তু ছোট্ট একটা প্যারাগ্রাফ, কিন্তু এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসতে পারে। তারপর চলে আসছে কি? থাইরয়েড গ্ল্যান্ড। এখান থেকে প্রতিবার অনেক বলতে মানে প্রতিবার একটা না একটা আসে অল্টারনেট ইয়ারে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তো থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে ঠিক আমাদের এই গলা রয়েছে, এই জায়গাটায় রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। তোমরা দেখতেই পাচ্ছ, একটু যদি জুম ইন করি, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আর থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এইখানে 4টে ডট ডট টাইপের থাকবে। তো সেটাকে কি বলছে? সেটাকে বলছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এইখানটায় 4টে ডট থাইরয়েড গ্ল্যান্ড। তো এইবার দেখো, এই যে এই 4টে কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে রয়েছে। এবার থাইরয়েড সম্পর্কে কি বলেছে? The thyroid gland is composed of two lobes which are located on the either side of the trachea. তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দুটো লোব দিয়ে তৈরি হয়েছে, দুই দিকে রয়েছে। আর বোথ লোবস আর ইন্টারকানেক্টেড, এই দিকটাতে কানেক্টেড অবস্থায় থাকে, ভেতরের দিকে ইন্টারকানেক্টেড। সেটা কি? সেটা হচ্ছে ইসমাস দিয়ে। তো এখানে যদি আমরা ব্যাক সাইড থেকে দেখো, এই যে দুটো লোব, তো এইখানে দেখতে পাচ্ছ এই কানেক্ট রয়েছে। তো এটা কি? ইসমাস দিয়ে কিন্তু কানেকশনটা তৈরি হয়েছে। তো এটাও একটা এমসিকিউ হিসাবে আসতেই পারে থাইরয়েড গ্ল্যান্ডের। তারপরে কি বলেছে? দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ ফলিকেল আর স্ট্রোমাল টিস্যু। তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ফলিকেল থাকছে কিছু, আর স্ট্রোমাল টিস্যু থাকছে। ইচ থাইরয়েড ফলিকেল ইজ কম্পোজড হয়। এবার থাইরয়েড ফলিকেলগুলো আবার কী দিয়ে তৈরি? ফলিকুলার সেল এনক্লোজিং ক্যাভিটি, বিভিন্ন ক্যাভিটিকে এনক্লোজিং করে রয়েছে ফলিকুলার সেল। দিস ফলিকুলার সেল দুই ধরনের হরমোন তৈরি করে। একটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোইন, বা যেটাকে থাইরক্সিন বলছি। তো এটাও কিন্তু এমসিকিউ হিসাবে আসতে পারে, বিভিন্ন ধরনের অপশান দিয়ে দেবে। ধরো ট্রাইআয়োডোথাইরোইন, টেট্রাআয়োডোথাইরোইন, পেন্টাআয়োডিন থাইরোইন, সেগুলো হোক বা না হোক, 4টে অপশান দিয়ে দিল। এবার বললো ওখানে আমরা থাইরক্সিনটা কোনটাকে বলছি? তো আমরা T4টাকে কিন্তু মেনলি থাইরক্সিন বলছি। আর কি T3ও হয়, সেটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোইন। তো এই দুটো মেন হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের, একটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোইন আর একটা ট্রাইআয়োডোথাইরোইন। আর টেট্রাআয়োডোথাইরোইনটাকে আমরা থাইরক্সিন বলছি। আর অবভিয়াসলি নাম শুনেই বুঝতে পারছো, আয়োডো অর্থাৎ আয়োডিন রয়েছে, অর্থাৎ আয়োডিন একটা এসেনশিয়াল ভূমিকা পালন করছে এই হরমোনটা তৈরিতে। এটাই বলছে, আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন থাইরয়েড। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। এবার যদি আয়োডিন না থাকে তাহলে কী হবে? অবভিয়াসলি তাহলে এই কেমিক্যালগুলো তৈরি হবে না, অর্থাৎ হরমোনগুলো তৈরি হবে না, কারণ যেহেতু আয়োডিন রয়েছে এই হরমোনে। তো তাহলে কি হবে? কোনো কিছু হচ্ছে না, তার মানে কম হচ্ছে। তো হাইপো মানে কম, তো হচ্ছে হাইপোথাইরয়েডিজম হবে। এর ফলে কি হবে? থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে যাবে। তো সেটাকে আমরা কি বলছি? গয়টার।
এখানে তোমরা দেখতে পাচ্ছ থাইরয়েড গ্ল্যান্ডটা গলার কাছে রয়েছে, এটা বড় হয়ে গেছে, এটা কি, এটাকে আমরা গয়টার রোগ বলছি। আর হাইপোথাইরয়েডিজম যদি প্রেগনেন্সির অবস্থায় হয় তাহলে হচ্ছে যেই বাচ্চাটা রয়েছে পেটে সেটারও কিন্তু এফেক্ট পড়ে। আর তার ফলে আমরা কি দেখবো, বাচ্চাটায় কী কী এফেক্ট পড়ছে, হচ্ছে স্টান্টেড গ্রোথ হবে অর্থাৎ ক্রেটিনিজম, অর্থাৎ কি বাচ্চাটা বেটে হবে, মেন্টাল রিটার্ডেশন হবে। এবার তোমাদের মনে রাখতে হবে যে গ্রোথ হরমোন এর আগে পড়েছো, গ্রোথ হরমোন কম হলেও কিন্তু বাচ্চা বেটে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা মেন্টাল রিটার্ডেশন বা লো ইন্টেলিজেন্সি এসব কিন্তু দেখবো না। কিন্তু হাইপোথাইরয়েডিজমে বাচ্চা তো বেটে হচ্ছে, অর্থাৎ এই বেটেটাকে আমরা কি বলছি, ক্রেটিনিজম। আর সঙ্গে আর কি কি থাকছে, মেন্টাল রিটার্ডেশন হচ্ছে, অর্থাৎ মেন্টালি একটু উইক হবে, লো ইন্টেলিজেন্সি হবে, অ্যাবনর্মাল স্কিন হবে, ডিপ মিউটেশন হবে, এইসব জিনিস। আর ইন অ্যাডাল্ট ওম্যান হাইপোথাইরয়েডিজম মে কজ মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেলে কী হচ্ছে, প্রবলেম দেখা দেবে হাইপোথাইরয়েডিজমে। তারপর হচ্ছে ইরেগুলার হবে, এখানে ওইসব বলেছে। তারপরে ডিউ টু ক্যান্সার অফ থাইরয়েড, এবার থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে কী হবে, ক্যান্সার মানে সেল বেশি ডিভাইড করছে, সেল যদি বেশি ডিভাইড করে তার মানে কি ওই সেলগুলো বেশি হরমোন প্রডিউস করবে, তার ফলে আমরা কি দেখতে পাবো, বেশি মানে হচ্ছে হাইপার, তো হাইপার থাইরয়েডিজম দেখবো। আর হাইপার থাইরয়েডিজম দেখলে এই যে এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রেটিনিজমের এক্সাম্পল, অর্থাৎ এ যখন বাচ্চা অবস্থায় মায়ের পেটে ছিল সেই সময় মায়ের হাইপোথাইরয়েডিজম হয়েছিল, সেই জন্য এর এই টাইপের হয়ে গেছে। তারপরে কি বলেছে, হাইপার থাইরয়েডিজম নিয়ে বলছিলাম। তো হাইপার থাইরয়েডিজমে কি হচ্ছে, বেশি থাইরয়েড হরমোন, এটা যেটা বললাম এটা কিন্তু হাইপোথাইরয়েডিজম বললাম, এই ক্রেটিনিজমের কথাটা বললাম। এবার আমরা চলে আসছি হাইপার থাইরয়েডিজমে। হাইপার থাইরয়েডিজমে কী হয়, এক্সোপথ্যালমিক গয়টার হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছ ছবি, এটা হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টারের ব্যাপার। তো এখানে কি বলেছে যে এক্সোপথ্যালমিক গয়টারে দেখো কী কী বলেছে, এক্সোপথ্যালমিক গয়টার ইজ এ ফর্ম অফ হাইপার থাইরয়েডিজমের জন্য হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আবার এনলার্জ হয়ে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজমেও কিন্তু গয়টার হচ্ছিল শুধু, সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছিলো। আর হাইপার থাইরয়েডিজমেও থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হচ্ছে, আর হাইপোথাইরয়েডিজমে শুধু গয়টার হচ্ছিল। আর এক্সোপথ্যালমিক গয়টার কাকে বলবো, হাইপার থাইরয়েডিজমে। আমি যদি একটু আগে ফ্লোতে হয়তো উল্টো বলে দিচ্ছি, হাইপারে হবে হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, মনে রাখবে। হাইপার থাইরয়েডিজমে যখন থাইরয়েডিজম বেশি বেড়ে যাবে, থাইরয়েড হরমোন বেড়ে যাবে, তখন হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার। আর থাইরয়েড হরমোন যখন কমে যাবে অর্থাৎ হাইপোথাইরয়েডিজম, তখন শুধু গয়টার। তো এই গয়টারও কী হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে, অর্থাৎ যখন বেড়ে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাচ্ছে, তো থাইরয়েড গ্ল্যান্ড যেটা রয়েছে ওটাও বড় হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা এক্সোপথ্যালমিক গয়টার বলছি। ক্যারেক্টারিস্টিক বা এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে কি বলছে, আইবল বেরিয়ে আসবে, এখানে দেখো তোমরা যদি দেখো চোখগুলো দেখো হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে বেশি, তো এটাও হয়ে গেল হচ্ছে, ওটা এখানে বলেছে যে চোখ বলগুলো হচ্ছে আই বলগুলো বেরিয়ে আসছে, কোথায় গেল, প্যারাথাইরয়েডিজমে চলে গেছি, হ্যাঁ এই যে আই বলগুলো বেরিয়ে আসছে। তারপরে আর কি বলছি, ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, অবভিয়াসলি বেসাল মেটাবলিক রেট বেড়ে যাবে। এবার বেসাল মেটাবলিক রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে, আচ্ছা ওয়েট কম হবে না, যদি মেটাবলিজম বেড়ে যাচ্ছে তো ওয়েট কম হবে। তারপরে এগুলোকে সবগুলোকে একসাথে আমরা কি বলছি, গ্রেভস ডিজিজ। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, হচ্ছে হাইপার থাইরয়েডিজমে গ্রেভস ডিজিজ হয়। তারপর বলেছে থাইরয়েড হরমোনস প্লে ইম্পর্টেন্ট রোল। এবার দেখো এগুলোর অভাবে বা বেশি হলে যা যা হচ্ছে, তো নর্মাল থাকলে কি সেই কাজগুলো নর্মালভাবে করবে, তো এইটাই এখানে বলেছে। দেখো থাইরয়েড হরমোন প্লেস ইম্পর্টেন্ট রোল ইন বেসাল মেটাবলিক রেটটা রেগুলেট করাতে ইম্পর্টেন্ট রোল। তো অবভিয়াসলি দেখো এখানে আমরা বললাম হাইপার থাইরয়েডিজমে কি বেসাল মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে, তার মানে কি এর কাজ হচ্ছে বেসাল মেটাবলিক রেটকে রেগুলেট করা, তো সেটা এখানে বলেছে। তারপরে একটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরবিসি প্রোডাকশন অর্থাৎ ফর্মেশনে, এরিথ্রো ব্লাস্টোস আরবিসি ফর্মেশনে কিন্তু এদের একটা বড় ভূমিকা রয়েছে, একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আরবিসি ব্লাড সেল ফর্মেশনেও, রেড ব্লাড সেল ফর্মেশনেও কিন্তু এদের বড় ভূমিকা রয়েছে। তারপরে কি থাইরয়েড হরমোন কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো অবভিয়াসলি এ যদি মেটাবলিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে তো অবভিয়াসলি মেটাবলিক অ্যাক্টিভিটি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদেরকেও কন্ট্রোল করবে। তারপর হচ্ছে ওয়াটার, ইলেকট্রোলাইট ব্যালেন্স এইসবেও কন্ট্রোল করছে। আর কি করছে এ হচ্ছে এবার এটা তো হলো, এবার তাছাড়া থাইরয়েড হরমোন আরও একটা হরমোন প্রডিউস করে, যেটা জাস্ট এক লাইনই এখানে বলেছে কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ ইন নিট, সেটা কি থাইরোক্যালসিটোনিন। ও T3 T4 হয়ে গেল ওটা আলাদা, আর CT যেটা থাইরোক্যালসিটোনিন, এটা হচ্ছে আরেকটা হরমোন, সেটা কি করছে,
সেটা থাইরয়েড গ্ল্যান্ডটি প্রডিউস করছে। আর এটা প্রোটিন হরমোন, যেটাকে আমরা থাইরোক্যালসিটোনিন বলছি, রেগুলেটস দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। ব্লাড ক্যালসিয়াম লেভেল কীভাবে রেগুলেটস করে? ব্লাড থেকে ক্যালসিয়াম নিয়ে বোনকে দেয়। মনে রাখতে হবে এখানে টিসিটি, থাইরোক্যালসিটোনিন কী করছে? ব্লাড থেকে ক্যালসিয়াম নিয়ে বোনকে দিচ্ছে। কেন এটা আমি উল্লেখ করে বলছি? কারণ এর নিচেই যেই হরমোনটা, আরেকটা হরমোন তৈরি করবে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেটা হচ্ছে কি প্যারাথরমোন। ও হচ্ছে বোন থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাডকে দেবে। ও বোন থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাডকে দেবে, অর্থাৎ এই দুটো উল্টো কাজ করবে। মনে রাখো, টিসিটি থাইরোক্যালসিটোনিন একটা, আরেকটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন কি করছে? বোন থেকে নিয়ে ব্লাডকে দিচ্ছে। আর টিসিটি থাইরোক্যালসিটোনিন কি করছে? ব্লাড থেকে নিয়ে বোনকে দিচ্ছে ক্যালসিয়াম। অবভিয়াসলি ক্যালসিয়ামের কথা হচ্ছে এখানে, ক্যালসিয়াম 2+। তো থাইরোক্যালসিটোনিন গুড ফর বোন, আর প্যারাথাইরয়েড কি বোন থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাডকে দিচ্ছে। অর্থাৎ দুটো কিন্তু অ্যান্টাগনিস্টিক কাজ করছে একে অপরের। তো এবার আবার চলে যাই তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আগেই দেখিয়ে দিলাম কোথায় থাকে। থাইরয়েড যে রয়েছে, থাইরয়েডের ওপরেই 4টে এরকম রয়েছে, এইগুলো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে কি বলেছে? ইন হিউম্যান 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর প্রেজেন্ট ইন ব্যাক সাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড, যেটা দেখালাম। তারপরে অন পেয়ার, জোড়ায় জোড়ায় থাকছে 4টে, দুটো দুটো করে 2 লোবে, ওটাই এখানে বলেছে। দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেটস, দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সিক্রেটস পেপটাইড হরমোন। এটা আবার পেপটাইড হরমোন, যেটা হচ্ছে পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। দ্য সিক্রেশন অফ পিটিএইচ রেগুলেটেড বাই সার্কুলেটিং লেভেল অফ ক্যালসিয়াম। এবার যেটা আমি বললাম, এর কাজ কি? ক্যালসিয়ামকে কন্ট্রোল করছে। পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, অর্থাৎ রক্তে বাড়াচ্ছে, যেটা আমি বললাম যে বোন থেকে নিয়ে ব্লাডে দিচ্ছে। এবার যেখান থেকে পারবে সেখান থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাডে ইনক্রিজ করবে, এটা মনে রাখবে। কি বললাম? প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে যেখান থেকে ক্যালসিয়াম পারবে নিয়ে ব্লাডে দেবে। ক্যালসিয়াম কোথা থেকে নিতে পারে? একটু বললাম বোন থেকে নিতে পারে, তাছাড়া আর কোথা থেকে নিতে পারে? তাছাড়া নিতে পারে হচ্ছে ধরো কিডনি যে রয়েছে, কিডনিতে যেই আমরা ইউরিন ফর্মেশন হচ্ছে, বাট সেখানে কি করছে? রেনাল টিবিউল থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে, যাতে রক্তে ক্যালসিয়ামটা দিতে পারে। হয়ে গেল। তো এখানে কি বলেছে দেখো, ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে। এক কি বোন রিঅ্যাবজর্পশন, অর্থাৎ বোনকে ডিসসলিউশন করে বা বোনকে ভেঙে ওখান থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাডে বাড়াচ্ছে। পিটিএইচ অলসো স্টিমুলেট রিঅ্যাবজর্পশন ক্যালসিয়াম ইন রেনাল টিবিউল, তো রেনাল টিবিউল থেকেও ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়াচ্ছে। তারপর আর কোথা থেকে বাড়াচ্ছে? ডাইজেস্টিভ ফুড যে রয়েছে, অর্থাৎ আমরা যে খাচ্ছি জিআই ট্র্যাক্ট, ওখানেও ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়াচ্ছে। অর্থাৎ যেখান থেকে পারবে, রেনাল টিবিউল থেকে হোক, ডাইজেস্টিভ ফুড থেকে হোক, বোন থেকে হোক, সব জায়গা থেকে ক্যালসিয়াম নিয়ে রক্তে বাড়াবে। মনে রাখো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এটাই কাজ। দাস পিটিএইচ ইজ হাইপার ক্যালসিমিক। এবার তার কি হাইপার ক্যালসিমিক কেন বলছে? কারণ রক্তে কিন্তু এর ক্যালসিয়ামের মাত্রা বাড়াচ্ছে। হাইপার ক্যালসিমিক, হাইপার মানে বেশি, ক্যালসিমিক মানে ক্যালসিয়াম এখানে বোঝাতে চেয়েছে। ইট ইনক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। এবার এইখানে লাস্ট লাইনটা ওটাই বলেছে যেটা আমি এর আগে বোঝালাম। অ্যালং উইথ টিসিটি ইট প্লেস সিগনিফিকেন্ট রোল ইন ক্যালসিয়াম ব্যালেন্স ইন দ্য বডি। তো এবার দেখো এটাও ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমরা ভাবতেই পারো যে বোন থেকে ক্যালসিয়াম নিচ্ছে তো বোনের ক্ষয় হচ্ছে, বোনের ক্ষতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি না। কারণ ক্যালসিয়ামের সোর্সটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই হরমোনই কিন্তু সোর্স দিচ্ছে। কারণ ডাইজেস্টিভ ফুড হোক বা রেনাল টিবিউল হোক, ওখান থেকেও কিন্তু ক্যালসিয়াম শোষণ করছে। ফলে এ যদি না থাকে, বোন যে ক্যালসিয়ামটা ইউজ করছে এই টিসিটির দ্বারা, টিসিটি হরমোন যে ক্যালসিয়াম বোনে বাড়াচ্ছে, তো ওই ক্যালসিয়ামটা পাচ্ছে কোথা থেকে? এই হরমোনটা ডাইজেস্টিভ ফুড বা রেনাল টিবিউল থেকে যে ক্যালসিয়ামটা শোষণ করছে, সেটাই তো আরও বনে গিয়ে আমাদের বোনের গ্রোথ হচ্ছে। তো এটাও কিন্তু সমান ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এখানে বলছে ইম্পর্টেন্ট রোল পালন করে দুজন মিলে, টিসিটি আর প্যারাথাইরয়েড হরমোন, এই দুজন মিলে ক্যালসিয়ামের ব্যালেন্সে একটা বড় ভূমিকা পালন করে। তো নেক্সট থাইমাস থেকে আমরা নেক্সট ভিডিও দেখব।